একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকা মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়তাম। তখন আমার একটা সুযোগ হয়েছে এই মুক্তিযুদ্ধে কিছু ভূমিকা রাখার জন্য, এবং শুধু মুক্তিযুদ্ধে না, তার আগের থেকেই আমি বিভিন্ন সময়ে বাংলাদেশে, তখন ইস্ট পাকিস্তানে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, যেমন ধরো 6 দফা, 11 দফা, এগুলোতে আমি অংশগ্রহণ করছি। খালি তাই না, 70-এ যে ইলেকশন হয় সেই ইলেকশনেও আমি কাজ করছি। যখন আমরা 2nd ইয়ারে পড়ি তখন থেকে কিছু কিছু মিটিং মিছিল এগুলো হতো। 69-এ জানুয়ারি মাসে 11 দফা আন্দোলন আরম্ভ হয়। তো রোজ মিটিং মিছিল হতো ঢাকা ইউনিভার্সিটি বটতলায়, আমরা ওখানে যেতাম। তো 11 দফা কি, এটা তো প্রথমে আগে নিজে বুঝতে হবে। তখন 11 দফা আমাদেরকে বোঝানো হলো। মধুর ক্যান্টিন এখন মনে পড়ছে, মধুর ক্যান্টিনে আমরা গিয়ে বসতাম, হ্যাঁ, নেতারা থাকতো ওখানে, আমাদেরকে অনেক কিছু বোঝানো হতো। এগুলো বুঝায় টুঝায় তারপরে আমাদেরকে বললো যে এখন তোমাদেরকে স্কুলে কলেজে গিয়ে এই 11 দফা বুঝাতে হবে। আমার স্কুল হলো, আমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল বুঝছো, সেটা হইলো লালবাগে একটা স্কুলে। তো কোন সময় যেতাম, হ্যাঁ, টিফিন পিরিয়ডে, বুঝছো, টিফিন পিরিয়ডে চলে যেতাম, গিয়ে টিফিনের সময় মেয়েদেরকে যাকে পেতাম তাকেই বলতাম যে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তো টিফিনের টাইম তো খুব অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় বলতাম। আবার একটু দেরি হইলেও টিচাররা কিন্তু মাইন্ড করতেন না, একটু দেরি হচ্ছে, টিচার দেখতেছে। একদিন আমাকে জিজ্ঞাসা করছে, কি আপনি কি বলেন এসে, ওনাকে একটা 11 দফার লিফলেট দিয়ে দিলাম। এইভাবে আমরা ওই স্কুলগুলোতে গিয়ে আসলে তাদেরকে বুঝাতাম যে 11 দফাটা কি। তারপরে আমরা মিছিলও করে, এই মেয়েদেরকে মিছিল করে শহীদ মিনারও নিয়ে আসছি। শহীদ মিনারে বড় বড় জামায়াত হইতেছে প্রত্যেক দিন। তারপরে রাত্রিবেলা আমাদের 11 দফায় আমাদের সময় আমরা মশাল মিছিলও করছি। গাড়ির চাকা চলবে না, দোকানপাট খুলবে না, কাল হরতাল, এইভাবে আমরা স্লোগান দিতাম। আর মশাল থাকতো। তোমার এক পর্যায়ে 11 দফা আন্দোলনের সময় এক পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, সাইনডাই করলো, আন্দোলন সম্পূর্ণ কেন্দ্র হয়ে গেল ঢাকা মেডিকেল কলেজ। বুঝছো, এই হলো আমার মেডিকেল কলেজ, এটা। আর ডান দিকে আর বাঁ দিকে হলো ডাক্তার আলিম চৌধুরী হল। এই হোস্টেল আমাদের, এই হোস্টেলে আমি থাকতাম, হ্যাঁ। আর এইখানের পিছনে দোতলায় থাকতাম। 11 দফা আন্দোলনের সময় এখানে আমরা সবাই, হ্যাঁ, এখানে ওই মতি আপা এই জায়গায় আমার রুমে এসে আন্ডারগ্রাউন্ড ছিলেন, লুকায় ছিলেন। এই হলো তোমার ভিতরে আমাদের কলেজের ভিতর, কলেজের ভিতরে আমাদের একটা মাঠ আছে, মাঠের মধ্যে বসে বসে সব নেতারা তখন এখানে ওই ইউনিভার্সিটি সাইনডাই করার পরে এখানে এসেছিল, এখানে এসে তারা মিটিং করতো, সব কর্মসূচি এখান থেকে নিত। রোজই তো মিছিল হতো। তো আমরা একদিন মিছিল করে যাচ্ছি, এই ঢাকা মেডিকেল কলেজের যেটা এখন ইমার্জেন্সি গেট, ওই ইমার্জেন্সি গেটের এখানে যাওয়ার পর সময় তখন হঠাৎ করে আচমকা গুলি। তো তখনকার দিনে মিছিলে, বুঝছো, মেয়েরা সামনে থাকতাম আর ছেলেরা পিছনে। তা আমরা খুব একটা সামনে ছিলাম না সেদিন, তাহলে তো সেদিন গুলি লাগতো। গুলি লাগলো কার? আসাদ ভাইয়ের। আসাদ ভাই মারা যান 24শে জানুয়ারি। তারপরে বিশ্বাস করবা না, মানুষের ঢল যে কিভাবে নামলো, এবং এই মিছিল, লাশ নিয়ে মিছিল করতে করতে তারপরে তো আইয়ুব খানের পতনই হয়ে গেল। তখন আইয়ুব খান রাষ্ট্র ক্ষমতা ছেড়ে ইয়াহিয়া খানকে দিয়ে দিল, সে হলো আরেক জেনারেল। আমরা তো আসলে জেনারেল চাই না, কিন্তু সে এই প্রতিশ্রুতি দিল যে আমি 1 বছরের মধ্যে একটা সাধারণ নির্বাচন করব, ঠিক আছে, সেই নির্বাচনটা করব, এই জন্য আমি আসছি, আমি পার্মানেন্টলি থাকবো না। তাহলে আসো এখন 69-এ,
ঠিক আছে? এই 70-এ গিয়ে নির্বাচন, এই নির্বাচনের সময় আমরা সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করছি। আমিও এই বকশীবাজার এলাকাতে প্রত্যেক ঘরে ঘরে আমরা গেছি, প্রত্যেক ঘরে ঘরে, বুঝছো, ঘরে ঘরে গিয়ে আমরা মানুষকে বুঝাইছি যে কেন নৌকাকে ইলেকশন ভোট দিতে হবে। আপনারা যে এই নির্বাচনী প্রচারণায় যেতেন, আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য লোকজনকে বুঝাতেন, এতে করে কি আপনাদের কেউ বিরোধিতা করেছে? ওরকম একটা মানে বাধার সম্মুখীন হই নাই, কারণ এই এলাকাতে উর্দু স্পিকিং ছিল না, বিহারিরা এই এলাকায় ছিল না, ঠিক আছে? মানে কিন্তু মুসলিম লীগ সাপোর্টার তো কিছু ছিলই, হ্যাঁ, তো তারা তো উল্টাপাল্টা প্রশ্ন করতো, তা আমরা বুঝতাম যে এরা মুসলিম লীগ হবে, আমাদের লিফলেটটা দিয়ে বাস আমরা চলে আসতাম, ওখানে আমরা তর্ক করতাম না। তো 70-এর ইলেকশন তো হয়ে গেল, দেখা গেল রেজাল্টে আওয়ামী লীগ একদম কি বলবো সুইপিং ভিক্টরি, হ্যাঁ, সব কয়টা আসনেই প্রায় পাইছে, 2টা বোধহয় আসন পায়নি, সব কয়টা আসনই পাইছে। এইটা জিতার ফলে তো বাঙালি তো আমরা তো ভীষণ মানে বুঝোই, আমাদের তো আনন্দের কোনো সীমা নাই। এর মধ্যে তো পাকিস্তানিদের তো মাথা খারাপ হয়ে গেল, হ্যাঁ, তো ওরা তো বিভিন্ন রকমের তাল বাহানা করে যে আমাদেরকে যেন ক্ষমতা না দিতে হয়। আমরা কিন্তু ভাবতেছি যে আমরা পাবো, আমরা কিন্তু কখনই মানে সাধারণ মানুষ হিসেবে যে আমাদের এটা বঞ্চিত হব বা আমাদেরকে ঠকাবে, এটা কিন্তু মাথায় নাই আমাদের, হ্যাঁ, সরল বিশ্বাস যে এটা তো আমরা জিতছি এরকম করে আমাদেরকে তো দিবেই। কিন্তু হঠাৎ করে 1 মার্চ তোমার সংসদের অধিবেশন বসার কথা ছিল, সেই দিন ইয়াইয়া খান দুপুর 1টার দিকে হঠাৎ করে আমরা রেডিওতে শুনলাম যে সেদিন বসবে না, উনি মুলতবি করে দিয়েছেন ইনডেফিনিট পিরিয়ডের জন্য। এইটা শুনে এইটা আমি মানে অবাক লাগবে তোমাদের, আমার মা এখানে রান্না করতেছে, আমি আবার সেদিন এখানেই, তখন মানে বাসাই, আমার মা আমাদের সবাইকে বের করে দিল ঘর থেকে, যা মিছিল আরম্ভ হয়ে গেল এখানে, এই বাসা ওই বাসা, প্রত্যেক বাসার থেকে সব মহিলারা, রান্নাবাড়ির ছাইরা, কেউ মানে যার কাছে লাঠি, কেউ বাঁশ নিয়ে সব এই রাস্তার সামনের রাস্তায় গিয়ে মিছিল আরম্ভ হয়ে গেল। এবং দেখি যে খালি আমরা না, এই পাড়ার না, প্রত্যেক জায়গার থেকে কোথায় থেকে মানুষ, মহিলারা বলো বা মেয়েরা বলো ছেলেরা বলো, সব মাঠে এই রাস্তায়, এই রাস্তাটা দিয়ে, মেন রোডটা দিয়ে, রাস্তা দিয়ে একদম মৌচাক মার্কেটের দিকে আমরা রোজ মিছিল করে, মিছিল কই যায় বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরে। কেউ কিন্তু তাদেরকে বলে নাই, কেউ কিন্তু কোনো নেতা ডাক দেয় নেই যে তুমি মিছিল করো, এটা মানুষের নিজের চাহিদা যে আমি বঞ্চিত এত বছর ধরে, আজকে আমরা ইলেকশনে জিতলাম, সেইটাও আমাদেরকে দিবে না। এর মধ্যে 7ই মার্চ আসলো, 7ই মার্চে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ, এই রেসকোর্স ময়দান, তখন সেখানে আমি ছিলাম, আমি আর আমার ছোট বোন, সেও ডাক্তার, গিয়ে ওই যে মেয়েরা সব এক জায়গায় বসে আছে, বঙ্গবন্ধু স্টেজে বক্তৃতা দিবে, ওখানে আমরা বসে আছি কিন্তু মাটিতে, ঠিক আছে, এবং বঙ্গবন্ধু এই ঐতিহাসিক ভাষণটা দিল। আমরা তো বুঝে গেলাম ওখানে যারা ছিলাম যে আমাদেরকে স্বাধীনতার লড়াইয়ে নামতে হবে। উনি বলছেন যার যে কিছু আছে সেটা নিয়ে তোমরা মাঠে নামো এবং দুর্গ গড়ে তোলো, অর্থাৎ তুমি প্রতিরোধ করো। এই নির্দেশগুলো উনি কিন্তু দিয়ে দিলেন। এবং প্রত্যেক দিন এই যে ব্যাংকের বন্ধ হয়ে গেল, ব্যাংক বঙ্গবন্ধুর নামে চলে, প্রশাসন, হ্যাঁ, সচিবালয়, এরা সব মানে বঙ্গবন্ধুর নির্দেশে, মনে হলো যেন তখনই আমরা স্বাধীন। 7ই মার্চ গেল, তখন আরম্ভ হলো এখন ট্রেনিং, দুর্গ গড়ে তোলো, ট্রেনিং নিতে হবে আমাদেরকে তো সশস্ত্র সংগ্রামেরই ডাক দিলেন উনি। আমি ছাত্র ইউনিয়ন করতাম, মতিয়া গ্রুপ। এই ছাত্র ইউনিয়নের যে ট্রেনিংটা হয় ঢাকা ইউনিভার্সিটির এই খেলার মাঠ, যেটা ঢাকা মেডিকেল কলেজের উল্টো দিকে, সেই মাঠে হয়। এবং ওখানে আমরা ট্রেনিং, আমাদেরকে এই ডামি রাইফেল যেটাকে বলে, এগুলার মানে সত্যিকারের রাইফেল। এটা হলো ইউনিভার্সিটি গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড, হ্যাঁ, আর উল্টো দিকে দেখো ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল।
হ্যাঁ, এটা হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, আর পাশে হলো তোমার আমাদের কলেজ, ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, এই মাঠে আমাদের আসলে এখানে আমাদের ট্রেনিংটা হয়। বিপ্লবের রক্ত রাঙা ঝান্ডা ওড়ে আকাশে, সর্বহারা জনতার জিন্দাবাদ বাতাসে। তো প্রথমেই তো রাইফেল নিয়ে আমরা করি না, আমাদেরকে প্রথমে মার্চ পাস্ট করায়, হ্যাঁ, শৃঙ্খলা আনার জন্য, যে কিভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে আগাইতে হয়, পিছাইতে হয়। রাইফেলটাকে কি কি পার্টস থাকে তার মধ্যে, হ্যাঁ, রাইফেলের, সেগুলো আমাদেরকে শিখায়, যে এই হলো ব্যারেল, এই হলো তোমার গুলি, এই হলো ট্রিগার, এইভাবে আমাদেরকে শিখায়। সেটা শিখায় তারপরে আমাদেরকে রাইফেল, ডামি রাইফেল, এগুলা কিন্তু ইয়ে না, অরিজিনাল রাইফেল না, এগুলো দেয়, এবং এগুলো নিয়ে ডেইলি আমরা মার্চ করতাম এখানে, হ্যাঁ, একদম ইয়েকে প্ল্যাটুন বলে, এগুলা প্ল্যাটুনে সারিবদ্ধ হয়ে আমরা রোজ মার্চ করতাম। মার্চ করে একদম পুরো মাঠ দিয়ে আমরা মার্চ করতাম, হ্যাঁ, করে করে একদিন তারপরে আমাদেরকে দুই একটা বার দেখাইছে যে কিভাবে অ্যাম্বুশ করতে হয়। হঠাৎ করে কেউ অ্যাম্বুশ করে আসে, তুমি কিভাবে গুলি করবা, ওখানে তুমি কিভাবে পজিশন নিবা, এগুলো অল্প অল্প আমাদেরকে শিখাইছে। এই করে আমরা ধরো 8-10 দিন আমরা, তারপরে আমরা একদিন লাস্ট ডেতে, শেষ দিনে আমরা মার্চ করতে করতে, এখানে একটা গেট ছিল, এই গেট দিয়ে আমরা বের হয়ে এই রাস্তাটা দিয়ে আমরা মার্চ করতে করতে শহীদ মিনার পর্যন্ত যাই। তারপরে আমাদেরকে নেতারা দায়িত্ব দিয়ে দেয়, যে মেয়েদেরকে, আমাকে যেরকম দায়িত্ব দেওয়া হয়েছে, মহিলাদেরকে ট্রেনিং দেওয়া পাড়ায় পাড়ায় গিয়ে, মহিলা এবং ছাত্র। তখন আমি দায়িত্ব পাই খিল এলাকাটার নাম বলে খিলগা, বি ব্লক। এইখানে এখন যে বিল্ডিং টিল্ডিং দেখতেছো না, এগুলো কিচ্ছু ছিল না, একদম খালি মাঠ, কোনো কিছু নাই, হ্যাঁ। তো আমরা এখানে রোজই মানে এই জায়গাগুলা মানে কোনো কিছুই নাই, দুই একটা টিনের বাড়ি, এছাড়া কোনো কিছু নাই, হ্যাঁ। রাস্তার এই পার বলো, ওই পার বলো, পিছনে বলো, সামনে বলো, একদম খালি মাঠ। এখানে এই যে একটা বাসা আছে, এখানে একটা, এই যে এখন দেখতেছো, এই বাড়িটা ছিল না, বুঝছো, এই বাড়িটা ছিল না, এখানে একটা টিনের বাড়ি ছিল। এইখানে একটা খালাম্মা থাকতো আমাদের, উনি মহিলা পরিষদ করতেন। তো ওনার মেয়ের নাম ছন্দা, আমরা ছন্দার আম্মা ওনাকে সবাই বলতো। তো খালাম্মার কাছে আমি এসে বলি যে এই ব্যাপার, আমরা তো এখানে ট্রেনিং দিব, এখন আপনি আমাদেরকে সাহায্য করতে হবে। তো উনি কিছু মানে এই পাড়ার যে ওনার বাড়ির পেছনে যারা থাকতো, ওদেরকে, মহিলাদেরকে সবাইকে জড়ো করে, হ্যাঁ, জড়ো করে মহিলা, বিশেষ করে গৃহিণী এবং কলেজে পড়া কিছু মেয়ে, এদেরকে নিয়ে প্রায় 30 থেকে 35 জন হবে। প্রত্যেক দিন আমরা এখানে ট্রেনিং দিতে আসতাম, কি প্রত্যেক দিন 4টা থেকে একদম মাগরিবে নামাজ পর্যন্ত আমরা ইয়ে করতাম, এই রোজ এখানে ট্রেনিং দিতাম। আমরা যে ট্রেনিংটা করতাম সেটা হলো পল্লিমা সংসদ সামনে, ওটার উল্টো দিকে, এ পুরা মাঠটা, তো ওই উল্টো দিকে আমরা ট্রেনিংটা করতাম। তো চলো আমরা ওইখানে যাই। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে চলবে। এই যে দেখতেছো এই বিল্ডিংটা, এটা হলো পল্লিমা সংসদ, হ্যাঁ। 71-এ কিন্তু এই বিল্ডিংটা ছিল না, শুধু ছিল এই জায়গায় নিচের তলায় একটা, হ্যাঁ। তো এই পল্লিমা সংসদে এখানে এই বিল্ডিংগুলো কিছুই ছিল না, হ্যাঁ, শুধু তোমার একতলা একটা, এই এখান থেকে ওখান পর্যন্ত একতলা। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। আমরা এটা ঠিক রাস্তাটার উল্টো দিকে, বুঝছো, রাস্তার উল্টো দিকে আমরা এখানে ট্রেনিং দিই, প্রায় 10 থেকে 12 দিন আমরা ট্রেনিং দিই। এমনকি প্রত্যেক দিনই আসতাম বিকাল 4টা থেকে, ধরো বিকাল 4টা থেকে ট্রেনিং এখানে দিতাম। প্রথমে মার্চ পাস্ট, হ্যাঁ, কারণ মহিলারা তো এগুলো তো টানে না, তাদেরকে শুধু মার্চ পাস্ট, লেফট রাইট করাতাম, এই, হ্যাঁ। আচ্ছা, এই করে করে মার্চ পাস্ট করাইতাম। তারপরে আস্তে আস্তে তাদেরকে একটা ডামি রাইফেল নিয়ে কাঁধে নিয়ে, এই, হ্যাঁ, এই করে আমরা ওখানে করাতাম। তো এই করে করে তোমার 26শে মার্চও আসছি।
এসে এখানে আমি এই ট্রেনিং দিচ্ছিলাম। তখন আমাদের যে সেন্ট্রাল থেকে দুইজন আপা আসে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির, ওনারা রোকেয়া হলের ভিপি আর একজন শামসুন্নাহার হলের জিএস। এই দুজন আপা এসে আমার কাজ মনিটর করতে আসে যে আমি ঠিক মতন কাজগুলো করছি কিনা। এমন সময় সন্ধ্যা হয়ে যায় প্রায়, বুঝছো, আমাদের কোনো হুঁশ নেই, আমরা করাচ্ছি, সন্ধ্যা হয়ে আসে। এমন সময় একজন, দুইজন, তিনজন মুজিব কোট পরা ভদ্রলোক আসলেন, এসে বললেন যে আপারা আপনারা কোথা থেকে আসছেন, রোজ আসেন এখানে ট্রেনিং দেন? আমরা বললাম যে আমরা তো আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছি, আমরা এখানে ট্রেনিং দিতে আমাদের দায়িত্ব দিতে সেন্ট্রাল ইয়ের থেকে। তো বললো স্টুডেন্ট অ্যাকশন কমিটি থেকে। তো বললো যে আলোচনা ভেঙে গেছে, বঙ্গবন্ধুর সঙ্গে ইয়াহিয়া খানের যে আলোচনা চলছিল সেই আলোচনা ভেঙে গেছে, পরিস্থিতি খুব খারাপ, আপনারা এক্ষুনি হলে ফেরত যান, হলে ফেরত গিয়ে হল ভেকেট করান। হ্যাঁ, তখন আমরা তিনজনে মিলে একটা স্কুটার নিলাম, তখনকার দিনে স্কুটার বলতে এখন সিএনজি বলে, স্কুটারে করে আমরা তিনজন ওই হলের দিকে চলে গেলাম। হলে গিয়ে ওনারা চলে গেলেন রোকেয়া হল আর শামসুন্নাহার হলে, আমি ঢাকা মেডিকেলে। সেখানে গিয়ে, বুঝছো, গিয়ে আমাদের যে মেয়েরা ছিল হোস্টেলে তাদেরকে বললাম যে যার যার বাড়ি চলে যাও। আর নার্সিং হোস্টেলও ঢাকা মেডিকেল কলেজ আছে, সেখানেও গেলাম, গিয়ে বললাম যে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। যখন আমি ফেরত আসছি তখন প্রায় 8:30 বাজে, রাত 8:30 থেকে 9টা। একটা রিক্সা নিয়ে আসলাম। যখন আমি এই মৌচাক মার্কেটের কাছে আসলাম তখন দেখি যে রাস্তা, এবং সারা রাস্তা ধরেই আসছি, রাস্তা সব কাটা হচ্ছে, ব্যারিকেড দিতেছে। মানুষ জানে না যে কি পরিমাণের কি হবে, তবে আন্দাজ করা হচ্ছিল যে তোমার পাক সেনারা এদিক দিয়ে যাবে, শুধু তাদের পথ যদি রুদ্ধ করা যায় তাহলে হয়তো একটা কিছু আমরা মানে সাকসেসফুল হব। সেই কারণে তোমার প্রত্যেকটা রাস্তা কাটা হচ্ছিল এবং গাছ ফেলে দেওয়া হচ্ছিল, ট্যাঙ্ক যদি মুভ করে, এটা তো ঠিক বোঝা যাচ্ছিল না কি হবে। তো তখন আমি এসে দেখি মৌচাক এখানে আমার বাবা এবং ওই আওয়ামী লীগের লোক, এরা সবাই মিলে রাস্তা কাটতেছে আমাদের ছেলেপেলেরা নিয়ে, আমিও সেটাতে জয়েন করলাম। এই তো ওখানে মানে কাটা তো আর আমি পারি না, চেষ্টা করছি কি একটু, এই সবাই মিলে ওখানে করলাম। তখন রাত্রে প্রায় 11টা পর্যন্ত আমরা সব রাস্তায়। 12টা 1 মিনিটে হঠাৎ করে গোলাগুলি আরম্ভ হইলো, প্রচন্ড গুলি, বুঝছো, একদম বৃষ্টির মধ্যে যেরকম হয় এরকম, হ্যাঁ, একেবারে লাগাতার গোলাগুলি হচ্ছে। তো ওর মধ্যে আমরা আমি কি করব, আমার বাবা বলল যে এই গুলি তো এসে টিন ছেদ করে ঘরে পড়তে পারে, তো সুতরাং আমি সহ আমার ভাই বোন সহ আম্মা সহ আমরা আমাদের ডাইনিং রুম ছিল কর্নার মোস্ট রুম, ওই রুমের ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নিই। এই জায়গাটা বুঝছো, এই জায়গাকে বলে পুরানো পল্টন লাইন। এই পাড়াটা, এই পুরানো পল্টন লাইনে এইখানে, এটা আমার বড় মামার বাড়ি। এইখানে একটা টিনের বাড়ি ছিল, এই টিনের বাড়িটায় আমরা 27শে মার্চ এসে এখানে উঠি। আমার মামা লোক পাঠায় যে এখানে আমরা সবাই যে থাকি এক জায়গায় থাকি, সুতরাং আমরা এসে এই বাড়িটায় আমরা ছিলাম। এটা তখন একতলা একটা টিনের বাড়ি, এখানে আমরা ছিলাম এই 30শে মার্চ পর্যন্ত। তারপরে আমরা 30শে মার্চ এখান থেকে আমরা চলে যাই আমাদের গ্রামের দিকে। মুক্তিযুদ্ধকে জানো 53তম পর্বের কুইজ। আসাদ ভাই শহীদ হন কত তারিখে? এ 22 জানুয়ারি, বি 23 জানুয়ারি, সি 24 জানুয়ারি, ডি 25 জানুয়ারি। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। আমরা তো গ্রামে চলে গেলাম 31 তারিখ মার্চের, গিয়ে পৌঁছাইলাম। তারপর থেকে তো আমরা ওখানেই আছি, বুঝছো, একেবারে আমি, আমার ফ্যামিলি, আমার মা বাবা ভাই বোন, আমরা সবাই চলে গেলাম, বুঝলা।
আচ্ছা, এখন ওখানে যাওয়ার পরে তখনও খুব মানে আর্মি নাই, হ্যাঁ, একদম স্বাধীন একটা ভাব আছে। এমন সময় এই ধরো আমরা 6 তারিখে ব্রাহ্মণবাড়িয়া আর্মিরা দখল করলো, পাক আর্মিরা, আর বাঙালিরা ক্রস মানে পিছু হটতে আরম্ভ করলো। ওখান দিয়ে এই বাংলাদেশের অনেক নেতারা আগরতলা গেল। আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই, এরা রিক্সা নিয়ে আখাউড়া দিয়ে গেল, আবার ফিরেও আসলো। এইভাবে 2-1 বার গেল, 2-3 দিন গেল ওরা। কিন্তু আমারও খুব ইচ্ছা করলো, কিন্তু আমাকে কেউ নেয় না, তা আমি কার সঙ্গে যাব? এমন সময় আমাদের ব্রাহ্মণবাড়িয়া 6 তারিখ ফল করলো, এবং 6 তারিখের পরে বুঝছো একেবারে সোজাসুজি আমাদের গ্রাম কালীকচ্ছ, এটা খুব বিখ্যাত গ্রাম কালীকচ্ছ সূর্যকান্দি আমাদের গ্রামটা। ওই জায়গায় তারা এই ঘাঁটি করে, এবং বেশ কিছু হিন্দু, ওটা হিন্দু গ্রাম ম্যাক্সিমাম, ওই জায়গা থেকে কিছু বেশ ধরো প্রায় 30 থেকে 40 জন মাস্টার, স্কুল মাস্টার, তারপরে বিভিন্ন পেশার, এদেরকে নিয়ে এক রাত্রে হত্যা করে, এবং ডেইলি তারা ঢুকে ঘরে, মানে আমাদের গ্রামের ভিতরে ঢুকে। আর বাচ্চারা ছিল পোলাপাইন, এগুলা দৌড়াইয়া আগাম দৌড়াইয়া আসতো ভিতরে, বলতো আইলো মিলিটারি, আইলো মিলিটারি আইলো। আমরা তখন পালায় কোথায় যাব? তখন আবার বর্ষাকাল আরম্ভ হয়ে গেছে, তো এটা একটা সুবিধা, পাট গাছগুলো বড় হয়েছে, ওই পাট ক্ষেতের ভিতরে গিয়ে কাদা কুদার মধ্যে বসে রয়েছি, হ্যাঁ, পায়ের মধ্যে যোগ কাটে, হ্যাঁ, ও নিয়েই চিৎকারও করতে পারি না। তখন আমি খুব অস্থির হয়ে গেলাম যে না, এইভাবে তো চলা যায় না। তো সেপ্টেম্বর মাসেও এরকম, এরপরে অক্টোবর মাসে আমি এই সুযোগটা নিলাম যে আমাকে ঢাকায় আসলে হয়তো বা আমার আগরতলা যাওয়া, ইন্ডিয়া যাওয়ার আমার একটা সুযোগ হবে। তখন আমি আম্মাকে বললাম যে আমি তো ওখানে যাব, হ্যাঁ, আমি তো এইভাবে বসে থাকতে পারি না। তা আমার মা বলল আচ্ছা ঠিক আছে। তখন একটা ফ্যামিলির সঙ্গে আমাকে দিয়ে দিল। বহুত কষ্ট করে আসি জানো, পাক আর্মিরা পিছনে ছুটছিল, কিন্তু ডান্টি কার্ড হ্যাঁ বাসে তোলার সময়। আমার তো কোনো ডান্টি কার্ড নাই। ডান্টি কার্ড বুঝো? হ্যাঁ, আইডেন্টি কার্ডকে ওরা তো উচ্চারণ ঠিক মতো সোলজাররা করতে পারে না, বাকি ডান্টি কার্ড হ্যাঁ। তা আমি বলছি, আমি তো বুঝছি যে মানে ধরা খাইছি, কিন্তু আল্লাহর রহমত আমি তখন ধরা খাইনি কি, হ্যাঁ, নামাই দিছে, বলে ইদার ঠেরো, হ্যাঁ, উঠবা না বাসে। পাক বাহিনীরা যে আইডেন্টি কার্ডটা দেখতে চাইতো, এর পিছনে কারণটা কি ছিল? ওরা চেক করতো, হ্যাঁ, চেক করতো যে তুমি মুক্তি বাহিনী কিনা। মুক্তি ছেলে দেখলে, ইয়াং মেয়ে দেখলে মুক্তি বলতো। ডান্টি কার্ড দেখো, সবাইকে যারা ঢাকা শহরে ঢুকবা ডান্টি কার্ড দেখাবা। তো যাই হোক, ছাড়া পেয়ে গেলাম কি, হ্যাঁ। তো ছাড়া পেয়ে আমরা গুলিস্তান থেকে তারপরে ঢাকা ইউনিভার্সিটির একটা কোয়ার্টারে উনি থাকতেন, ওই ভদ্রলোক, বুঝছো। তো ওনার বাসায় এক রাত ছিলাম, পরের দিন এই বাসায় আবার আসি ফিরে, আমার ছোট মামার বাসায়, হ্যাঁ। এখানে আমার ছোট মামা থাকতেন, ছোট মামার বাসায় ছিলাম। এখানে থেকে মূলত আমার সঙ্গে আমি যুক্ত হই, আমার যে গ্রুপ, ওই যে আমি হলি ফ্যামিলিতে, তাদের সঙ্গে যুক্ত হই। তো তারা আমাদেরকে বলে যে এখন তো সেরকম আর্মস নিয়ে কোনো কাজ করা যাবে না, এখন টাকা তুলতে হবে, মুক্তি বাহিনীদের জন্য ওষুধ কিনতে হবে, সুতরাং টাকা চাঁদা তুলতে হবে। তো টাকা এখানে এই পাড়ার থেকে কিছু লোক যারা আমার পরিচিত, তাদের কাছ থেকে আমি টাকা তুলি, কি এটাই মূল কাজ করি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 12 তারিখে আমি হলি ফ্যামিলি হাসপাতালে চলে যাই। তো এই যে দেখছো, এইটা হলো রেড ক্রিসেন্ট হসপিটাল এখন, কিন্তু 71-এ এটা নাম ছিল হলি ক্রস হসপিটাল। তো এখানে আমি 12 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এখানে অবস্থান করি। আমাকে বলা হয় 11 তারিখ রাত্রে যে তুমি এখানে চলে আসো। কেন? মুক্তিযোদ্ধারা ঢাকার দিকে চলে আসছে এবং এখানে সারেন্ডার করবে না, তারা সহজে সারেন্ডার করবে না। তো সেই জন্য তাদেরকে স্ট্রিট ফাইট হবে, অর্থাৎ গলিতে লড়াই হবে। এটা হইলো আসলে
মূল বিল্ডিং হলি ফ্যামিলি হাসপাতালের, হ্যাঁ। এবং এখানে নিচে হলো তোমার এমার্জেন্সি, হ্যাঁ। তো আমরা এখানে স্ট্রিট ফাইট হবে বলে মুক্তিযোদ্ধারা ঢাকাকে ঘেরাও করে ফেলছে, কিন্তু পাক সেনারা এখানে সারেন্ডার করবে না। তো আশঙ্কা হলো যে খুব লড়াই হবে এবং গলিতে গলিতে লড়াই হবে, যেটাকে ওরা বলে স্ট্রিট ফাইট। এই আশঙ্কা এখন আমাকে নির্দেশ দেওয়া হলো যে তুমি প্রতিদিন রাত্রে তোমার হতো, কারফিউ থাকতো। তো কালকে একটা সম্ভাবনা আছে 12 তারিখে কারফিউ লিফট করার, তখন তুমি হলি ফ্যামিলিতে চলে আসবা। প্রত্যেক দিন আমরা, এটা ছিল ইমার্জেন্সি, তো এই ইমার্জেন্সিতে আমরা এমনি নেমে নেমে এমনি আহত যারা ছিল বা আহত না, এমনি সাধারণ রুগী টুগী যারা থাকতো তাদেরকে একটু আমরা সেবা করতাম। এটা কিন্তু কোনো যুদ্ধ আহত না। কিন্তু 16ই ডিসেম্বর আমরা ধরো এর মধ্যে আর কোনো তেমন কোনো ঘটনা নাই, কিন্তু 16ই ডিসেম্বর আমরা সকাল থেকে শুনতে আরম্ভ করলাম যে সারেন্ডার হবে, কিন্তু কোন সময় হবে সেটা আমরা জানি না। আর রেস কোর্স ময়দানে হবে, তো এখান থেকে তো দূরে, তো সুতরাং কিছু দেখা যাচ্ছে না। খুব ইচ্ছা করলো যে 4টার আগেই চলে যাব ওখানে, কিন্তু আমার নেতারা আমাকে দিল না, বলে না যাওয়ার দরকার নেই, কখন কি ঘটনা ঘটে আমরা এখান থেকে যাব না। তো ঠিক সেটাই যেটা আশঙ্কা করা হয়েছে, ঠিক তোমার মাগরিবের আগ দিয়ে, ঠিক মাগরিবের নামাজের আগে আগে হঠাৎ করে অনেকগুলা রুগী আসলো, আহত, গুলিবিদ্ধ, এখানে আসলো ইমার্জেন্সিতে। তখন আমরা ঠিক দোতলায় ছিলাম, দোতলার থেকে মানে দৌড়াদৌড়ি করে আসলাম। এসে এখানে তো এত স্টাফ ছিল না তখন, ছোট তো এটা, তখন আমরা ইমার্জেন্সিতে কাজ করা আরম্ভ করলাম। হ্যাঁ, কারো এখানে কাটা, কারো হাতে কাটা, বুঝছো, কারো গুলি লাগছে, ধরো 15-16 জন হবে। তারপরে এদেরকে আমি তো মানে উন্ড পরিষ্কার করতে পারি, স্টিচ দিতে পারি, 3rd ইয়ারের স্টুডেন্ট, এগুলো আমরা শিখি তখন, তো এগুলা করি আমি, ঠিক আছে, এবং আমার সঙ্গে যারা ছিলেন ওনারাও করেন। তো এটা করে আমরা তো সেই দিন মানে 16ই ডিসেম্বরের এইটুকু স্বাধীনতা সংগ্রামে এই ডাক্তারিটুকু এখানে করতে পারলাম কি শেষ দিনে। 17 তারিখে সকাল 10টায় আমি আমার খুব ইচ্ছা করতেছে যে আমি শহীদ মিনারে আসব। তো আমি শহীদ মিনারে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের হলাম। বের হয়ে আমি একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে হুট ফেললাম যে হুট তুলে আজকে যাব না। হুট ফেলে একদম বীরের মতন মাথা উঁচু করে, বুঝছো, একদম খুব মানে আনন্দে আমি রিক্সা করে মানে এদিকে আসতে আরম্ভ করলাম, শহীদ মিনারে আসব। আস্তে আস্তে যখন আমি এই এখন যে কার্জন হলের এখানে এই যে সুপ্রিম কোর্টের এই জায়গাটায় দেখি দলে দলে মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং মার্চ করে করে এই শহীদ মিনারের দিকে আসতেছে, বুঝছো। তো আমি ওখানে নেমে গেলাম, নেমে ওই একটা দলের সঙ্গে পাশ দিয়ে হেঁটে হেঁটে ওদের সঙ্গেই স্লোগান দিতে দিতে এখানে আসলাম। এখানে এসে তো তোমরা সবাই জানো কিনা যে পাকিস্তানের সেনাবাহিনী প্রথমেই শহীদ মিনার ভেঙে ফেলে। শহীদ মিনারে এই যে আজকে দেখো না এটা, এগুলা নাই, একদম মাটির সঙ্গেই প্রায় মিশাই দিছে। এই অবস্থায় শহীদ মিনারে এখানে এসে সব মুক্তিযোদ্ধারা এখানে শপথ গ্রহণ করে, তাদের রাইফেল নিয়ে এরকম উঁচু করে এখানে দাঁড়ায় শপথ গ্রহণ করে, জয় বাংলা স্লোগান দেয়। এখন শোনো তোমরা আমার পরের প্রজন্ম, আমি চাই যে তোমাদের কাছে আমার কতগুলো আশা আছে। সে আশাটা কি, আমি তোমাদের কাছে কি আশা করি, যে আমরা যেই জিনিসের জন্যে এই দেশটাকে স্বাধীন করলাম, শুধু একটা ভূখণ্ড আর একটা পতাকার জন্য না, আমরা কিন্তু বাঙালির জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্ম, এইটাকে আমরা সমাধান করলাম অস্ত্র নিয়ে। এটাকে আমরা প্রথমে চেষ্টা করছিলাম রাজনৈতিকভাবে সমাধান করার জন্যে, কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত আমাদেরকে অস্ত্র নিয়ে এত মা বোনের ইজ্জতের বিনিময়, এত মুক্তিযোদ্ধার ত্যাগের বিনিময়ে, মানে আত্মহুতির বিনিময় আজকে যে দেশটা পাইছি, এটা শুধু কি মাটি, শুধু কি ভূখণ্ড আর ফ্ল্যাগ না, এটার আমরা যে এটাকে বলে স্বাধীনতার চেতনা। সুতরাং এই আমার আশা যে তোমরাও এটা বহন করে নিয়ে যাবে, এটাকে ছড়ায় দিবে এবং এটাকে লালন করবে, নিজের জীবনেও এটাকে ফুটায় তুলবে।